দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগত জানাচ্ছি আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল আওয়ার্স। সঙ্গে আছি আমি সোহেল আহমেদ। দর্শক, এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে স্কাই 780 পর্দায়। আপনারা যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন, আপনারা যদি কোনো লিগেল কোয়েশ্চেন থেকে থাকে, ওয়েদার ফ্যামিলি, ইমিগ্রেশন ও অন্যান্য লিগেল আসপেক্ট রিলেটেড, আপনারা পর্দায় যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে আপনারা প্রশ্ন করতে পারবেন। এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে। আপনারা যারা ফেসবুক এবং ইউটিউবেতে দেখতে পাচ্ছেন, আপনারা ফেসবুকে বা ইউটিউবে কমেন্ট করে আপনার কোয়েশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। দর্শক, আজকে আমার সাথে একজন স্পেশাল গেস্ট রয়েছেন। শি ইজ মিসেস ফারহানা রাতুর, প্রিন্সিপাল অফ এক্সেলেন্ট সলিসিটর। থ্যাংক ইউ ফারহানা টু কাম এন্ড জয়েন আস টুডে। Thank you, Mr. Shuhel. ফারহানা আজকে আমাদের সাথে ওয়ার্ক পারমিট নিয়ে আলোচনা করবে, যেহেতু ইউকে গভর্নমেন্ট ইন্ট্রোডিউস ফ্রম দ্য লাস্ট জানুয়ারি অ্যাবাউট দ্য ওয়ার্ক পারমিট সিস্টেম, স্কিল ওয়ার্কার সিস্টেম। তার আগে আমি অনেকগুলো আপডেট রয়েছে, সেই আপডেটগুলো ভেরি ইম্পর্টেন্ট। আমি আপডেটগুলো দিব, তারপরে আমি চলে যাব আপনার ফারহানার কাছে। ইন দ্য মিন টাইম, আপনার যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, প্লিজ আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করবে, আপনার প্রশ্ন জিজ্ঞেস করবেন। আমি প্রথমেই যে আপডেটটা দিব সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। যারা 10 বছরের বেসিসে এই দেশে আপনারা লিভ টু রিমেইন পেয়ে থাকেন, বা যারা কন্টিনিউয়াস রেসিডেন্স নিয়ে স্ট্রাগল করতেছেন আন্ডার সেকশন 3C এর আন্ডারে, সেইটা রিলেটেড একটা ডিসিশন এসেছে আপার ট্রাইব্যুনাল থেকে। সেটা কোর্ট অফ আপিল থেকে মূলত, সেটা হচ্ছে আপনারা যারা সেকশন 3C এর সাথে পরিচিত তারা নিশ্চয় জানেন যে সেকশন 3C ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টুল টু কিপ ইউর কন্টিনিউয়াস রেসিডেন্স। নাও সেকশন 3 সাথে যারা পরিচিত না, তাদের উদ্দেশ্যে নর্মালি আপনার যখন ভিসা এক্সপায়ার হয়ে যায়, আপনি যদি অন টাইমে, মিনস ইদার 28 days বিফোর এক্সপায়ার ওর আফটার 14 days এক্সপায়ার হওয়ার আগে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, মানে আপনি এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করেন, তাহলে সেকশন 3C বলছে যে ইউর লিভ টু রিমেইন উইল কন্টিনিউ আনটিল হোম অফিস ডিসিশন না নেওয়া পর্যন্ত। আর যদি হোম অফিস রিফিউজ করে, আর আপনি সেই রিফিউজালের বিরুদ্ধে যদি ফার্স্ট ট্রাইব্যুনালে অথবা আপার ট্রাইব্যুনালে বাই দ্য ওয়ে অর দ্য কোর্ট অফ আপিলে যদি আপিল করেন কন্টিনিউয়াসলি ওয়ান আফটার অ্যানাদার, দেন সেকশন 3C উইল গিভ ইউ এ কন্টিনিউয়াস লিভ টু রেসিডেন্ট। দ্যাট মিনস আপনি আপিল করলে আপিলের আউটকাম না হওয়া পর্যন্ত, অথবা যদি ফার্স্ট ট্রাইব্যুনাল থেকে আপনি যদি আপার ট্রাইব্যুনালে আপিল করেন, অথবা আপার ট্রাইব্যুনাল থেকে যদি আপনি কোর্ট অফ আপিলে যান, এইভাবে যতদিন আপনার আপিল চলবে ততদিন পর্যন্ত ইউ ক্যান কন্টিনিউ টু লিভ, exercise all the right which was attached with your visa previously. এই হচ্ছে সেকশন 3C। বাট অনেকেই একটা প্রবলেমের মধ্যে পড়ে যান, যার কারণে এই লিভ টু রিমেইন যেটা, সেটা অনেক সময় আপনার লস্ট হয়ে যায়। সেকশন 3C আপনাকে প্রোটেকশন দেওয়া যায় না। এইরকম একটা সিচুয়েশন, বা এটা মোস্ট কমন সিচুয়েশন হচ্ছে, আপনি যখন হোম অফিস যখন আপনার লিভ টু রিমেইন যখন রিফিউজ করবে, দেন রুল হচ্ছে ইউকে থেকে আপনি আপিল করেন তাহলে 14 days-এর ভিতরে আপনি আপিল করতে হবে। যদি ইউকের বাহির থেকে আপিল করেন 28 days। সো লেটস মি ডিল উইথ 14 days। সো 14 days-এর যে আপিলটা, সেটা আপনি 14 days-এর মধ্যেই করতে হবে। আর যদি 14 days-এর মধ্যে না করেন, then normally under the section 3C will not give you protection, because আপনি out of time যদি আপিল করেন, তাহলে এই আজকের ডিসিশনটা আসার আগ পর্যন্ত ছিল যে আপনার সেকশন 3C যে কন্টিনিউয়াস লিভ সেটা থাকবে না। However, কোর্ট অফ আপিল যে ডিসিশন দিয়েছে, এই জাজমেন্টটা হচ্ছে আকিনোলা অ্যান্ড অনর ভার্সাস আপার ট্রাইব্যুনাল অ্যান্ড অনর 2021 1308 কেস নাম্বার। এই জাজমেন্টে কোর্ট বলেছেন যে যদি কেউ লেট আপনার আপিল করেন, মিনস আপনার 14 দিনের পরে, হয়তো 20 দিন পরে, অথবা 1 বছর পরে, whatever the situation, whatever the late application, যদি কেউ লেট অ্যাপ্লিকেশন করে, আর যদি ইমিগ্রেশন ট্রাইব্যুনাল, ফার্স্ট ইয়ার ইমিগ্রেশন ট্রাইব্যুনাল যদি সেই অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে, তাহলে তার সেকশন 3C লিভ উইল কন্টিনিউ। এটা কিন্তু আগে ছিল না, হোম অফিসের পজিশন ছিল সেকশন 3C লিভ ল্যাপস হয়ে যায়।
সো কোর্টের এই ডিসিশনের পর ইট ইজ ক্লিয়ার নাও দ্যাট যদি কেউ এই অবস্থা ছিল যে আপনি আপিল হয়তো আপনি হোম অফিসের রিফিউজ, ফর এক্সাম্পল মোস্ট অফ দ্য কেসে যেটা হয়ে থাকে হোম অফিসের রিফিউজাল লেটার অনেকেই পান না, অথবা আপনি সলিসিটর ম্যানেজ করতে না পারেন, অথবা সাম আদার রিজন আপনি ওন টাইম উইদিন 14 ডেজ অ্যাপ্লিকেশনে আপনার আপার ফার্স্ট স্টেট ট্রাইব্যুনালে আপিলটা সাবমিট করা যায় না, যার কারণে এই কন্টিনিউয়াস লিভ টু রিমেইন ল্যাপস হয়ে যায় এবং বাই দ্য টাইম আপনি যখন আইএলআর এর সময় আসে তখন হোম অফিস রিফিউজ করে দেয় এবং অনেকেরই দিয়েছে, আমি দেখেছি। যাদের এইরকম সিচুয়েশনে ছিলেন, যারা কন্টিনিউয়াস লিভ যেটা লস্ট করেছেন, বলছেন যে আপনি অন টাইম আপিল করেন নাই, অ্যাকর্ডিংলি সেকশন 3C উইল নট কভার ইউর লিভ, কন্টিনিউয়াস লিভ, তাদের জন্য এটা অনেক বড় একটা ফেভার এবং অনেক বড় সুখবর। আপনারা যদি এইরকমের সিচুয়েশনে থাকেন, আপনারা যে প্রফেশনালের যে সলিসিটরের কাছে ছিলেন ওনার সাথে কথা বলবেন, কথা বলে এই কেসকে রিলাই করে আপনারা হোম অফিসকে একটা সাবমিশন দিতে পারেন, বলতে পারেন যে যেহেতু 3C লিভ উইল কন্টিনিউয়াস কভার ইভেন দো আই মেড এ লেট অ্যাপ্লিকেশন, দেন আপনাদের জন্য হয়তো আপনারা আইএলআর অথবা আপনার কন্টিনিউয়াস লিভটা কন্টিনিউ করবেন। দর্শক, যেহেতু এটা একটা ট্রাইব্যুনালের ডিসিশন রিলেটেড, সো আমি একটা আমার অভিজ্ঞতা শেয়ার করি। এই সপ্তাহে আমার 2টা হিয়ারিং ছিল, একটা ছিল আপনার হারমান ওয়ার্সে, আর একটা হিয়ারিং ছিল টেইলর হাউসে। এবং এই কেসটা আমি এই জন্যই বলতেছি কারণ আমরা আমাদের কমিউনিটিতে বা আমরা অনেকেই বিলিভ করি বা জানি যে আমরা শুধু আর্টিকেল 8 যে হিউম্যান রাইটস, প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ, এটা শুধু রিলাই করা যায় এবং দের ইজ এ বেটার চান্স টু সাকসিড লিভ টু রিমেইন বা অ্যাপ্লিকেশন, সেটা যখন আপনি অন দ্য বেসিস আপনি অ্যাপ্লিকেশন করবেন অন দ্য বেসিস অফ ইয়োর রিলেশনশিপ উইথ ইয়োর স্পাউস অর উইথ ইয়োর চিলড্রেন, বাট দিস ইজ নট দ্য কেস। আমি ফার্স্ট ট্রাইব্যুনালে এই সপ্তাহে একটা কেস উইন করেছি আলহামদুলিল্লাহ। আমি আমার সবগুলা হিয়ারিং আমি নিজেই রিপ্রেজেন্ট করি এবং আমার কলিগরা, যারা আমার অনেকজন কলিগ রয়েছেন, আমাদের সব যে টিম অফ সলিসিটর সবার হিয়ারিংগুলো কিন্তু আমি গিয়ে কোর্টে রিপ্রেজেন্ট করি। এবং ওই কোর্টে যে আমার ক্লায়েন্ট ছিলেন একজন ইরানিয়ান বোন ছিলেন, ওনার হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশন ছিল কারণ উনি স্টুডেন্ট ভিসায় এসেছিলেন এবং শি মেড এন ফ্যামিলি লাইফ অ্যাপ্লিকেশন অন দ্য বেসিস অফ হার রিলেশনশিপ উইথ এ সিস্টার। এটা কিন্তু অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বারের উপর ডিপেন্ড করে এবং হোম অফিস নর্মালি এই ধরনের অ্যাপ্লিকেশন রিফিউজ করে দেয়। হাউএভার আমি কোর্টে গিয়ে যে সাবমিশন দিয়েছিলাম সেটা হচ্ছে 2টা পয়েন্টের উপর সাবমিশন দিয়েছিলাম। একটা ছিল আমার হিউম্যান রাইটস আর্টিকেল 8 এর উপর যে someone can rely on a relationship on the basis of adult family member, এইটা। আরেকটা ছিল পাবলিক ইন্টারেস্ট বেসড রিলেশনশিপ। সো ফার্স্ট হোম অফিস আমি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বারের সাবমিশন দেই যে বোনের উপর রিলাই করে আরেক বোন আর্টিকেল 8 ক্লেম এঙ্গেজ করতে পারে। হোম অফিস এটা মানে নাই। তারপর আমি জাজকে 2টা কেস রেফার করি, একটা ছিল এপি ভার্সেস ইন্ডিয়া, আরেকটা ছিল এপি ইন্ডিয়া নামে পরিচিত, আরেকটা কেস ছিল একে টার্কি। এই 2টা কেসেই বলেছিল এক ভাই আরেক ভাইয়ের উপর ডিপেন্ডেন্ট, একজন অ্যাডাল্ট সান ওনার বাবার উপর নির্ভরশীল ছিলেন এবং 2টা কেইটি কোর্ট অফ আপিল, একটা ছিল সুপ্রিম কোর্টের ডিসিশন যে অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার তার আরেক অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বারের উপর অথবা রিলেটিভের উপর রিলাই করে আর্টিকেল 8 এঙ্গেজ করে আপনার লিভ টু রিমেইন ক্লেম করতে পারবেন। সো আমার এই 2টা কেস রেফার করার পরে আলহামদুলিল্লাহ কোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করেছেন যে ইয়েস আর্টিকেল 8 ইজ এঙ্গেজ। নাও দ্য কোয়েশ্চন, মোস্ট অফ দ্য কেসে অ্যারাউন্ড 90% কেসে আপনার যে রিফিউজ করা হয় যে অ্যাপ্লিকেশনগুলো, এগুলা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট এঙ্গেজ করে আর সেকশন 117B এঙ্গেজ করে আপনার সব প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফের যে অ্যাপ্লিকেশনগুলো এগুলা কোর্ট হোম অফিস রিফিউজ করে দেয়। বাট আমি 3টা পয়েন্টের উপর সাবমিশন দিয়েছিলাম। প্রথম সাবমিশন ছিল পাবলিক ইন্টারেস্ট 117B রিলেটেড, দ্যাট এই যে 2 বোন ছিলেন 2জনই ছিল এনএইচএস এর নার্স। সো আমি কোর্টকে বলেছি যে এই দেশে এনএইচএর অবস্থা আমি তুলে ধরেছি, আমি বলেছি যে এরা যদি এই দেশে থাকে হাজার হাজার মানুষ বেনিফিটেড হবে, কারণ এনএইচএ উই হ্যাভ শর্টেজ অফ ডক্টর, নার্সেস, প্রফেশনাল। সো প্রথম আমার এই পয়েন্টের সাবমিশন কোর্ট অ্যাকসেপ্ট করেছে। ইট ইজ নট অনলি পাবলিক, আমার পয়েন্ট ছিল ইট ইজ নট অনলি পাবলিক ইন্টারেস্ট টু গ্রান্ট দ্য লিভ টু রিমেইন, ইট ইজ গ্রেটার পাবলিক ইন্টারেস্ট টু গ্রান্ট দেয়ার অ্যাপ্লিকেশন। এবং সেকেন্ড পয়েন্ট যেটা উপর আমি সাবমিশন দিয়েছিলাম পাবলিক ইন্টারেস্টের উপর, আমার কলিগ ছিলেন আমার সাথে, সেটা ছিল কিছুদিন আগে কোভিডের সময় এই 2 বোন এনএইচএস এ কাজ করেছেন এবং আমি জাজকে বলেছিলাম যে ম্যাডাম
এই প্রাইম মিনিস্টার থেকে শুরু করে হোম সেক্রেটারি, এবং আমি জাজকে বলেছি নিশ্চয় আপনিও এবং দ্য হোম অফিসের যে রিপ্রেজেন্টেটিভ আজকে তাকে বলছে যে দিবে না, সেও কিন্তু ক্লাব দিয়েছে প্রতিদিন 6টা না 8টার দিকে বাইর হয়ে। আজকে তাদের প্রয়োজন শেষ এবং সেই মেয়েকে বলে দিবে নো ইউ ক্যান গো ব্যাক টু ইউর হোম কান্ট্রি, দিস ইজ নট রিজনেবল, দিস ইজ আনরিজনেবল। এবং আরেকটা কথা আমি বললাম জাজকে যে তারা যখন ক্লাবস করেছিল তাদের লাইফ রিস্ক নিয়ে তারা আমাদের দেশকে সার্ভ করেছে, এবং accordingly it arises a legitimate expectation in their mind and in the environment to them that they should be legalized in this country. So unreasonable legal legitimate expectation, এবং আমি লাস্টে যে পয়েন্টটা আমি বলেছিলাম যে এখনো এদেশে শর্টেজ অফ অকুপেশন লিস্টে নার্সদের নাম রয়েছে, স্কিল ওয়ার্কারের নাম রয়েছে, এরা এদেশে 10 বছর যাবত কাজ করতেছে। আপনি কেন নতুন একজন ইন্ডিয়া থেকে আনবেন যেখানে আমাদের নিজের এক্সপিরিয়েন্স নার্স এখানে রয়েছে? সো এই 3টা পয়েন্ট আমি সাবমিশন দিয়েছি। আলহামদুলিল্লাহ জাজ ইনস্ট্যান্টলি ইন দ্য কোর্ট আপিল অ্যালাউ করেছেন এবং হোম অফিসকে নির্দেশ দিয়েছেন টু ইস্যু দেম এ ভিসা অ্যাকর্ডিংলি। ওপেন কোর্টে নরমালি দেন না, আপনার হিয়ারিং এর 14 দিন পরে বা 15-20 দিন পরে জাজমেন্ট আসে, বাট ওপেন কোর্টে, এবং এটা ছিল আমার ফার্স্ট হিয়ারিং কোভিডের পরে, কারণ সবগুলো হিয়ারিং হয়েছিল আপনার রিমোটলি, এবং জাজ সাহেব সেই আপিল অ্যালাউ করেছেন। এবং আমার কাছে খুব ভালো লাগছে, ওই যে 2 বোন ছিল তারা গুগল একটা রিভিউ দিয়েছে, সেটা হচ্ছে প্রায় 1 পেজে লেটারের মতো একটা রিভিউ দিয়েছে গুগলে, এবং 5 স্টার রিভিউ দিয়েছে, এবং আই এম ভেরি হ্যাপি। আমার মোস্ট অফ দ্য ক্লায়েন্ট হচ্ছে আপনার আরবিয়ান এবং আফ্রিকান ক্লায়েন্ট। এই ছিল। দর্শক, একজন কলার লাইনে রয়েছেন, আমি সেই কলটি নিব, তারপরে সরাসরি আমি চলে যাব আমাদের প্রিন্সিপাল মিসেস ফারহানা নাদিবের কাছে। তিনি আজকে ওয়ার্ক পারমিট নিয়ে আলোচনা করবেন। নতুন যে ওয়ার্ক পারমিট, ইংল্যান্ডে অনেক ওয়ার্কারের শর্টেজ রয়েছে, সেটা নিয়ে আলোচনা করবেন। আমি চলে যাব দর্শকের কাছে। দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি ধৈর্য সহকারে আমাদের কথা শুনেন এবং সুপরামর্শ দেন অন এয়ারে এবং অফ এয়ারে, এর জন্য আপনাকে ধন্যবাদ। এতে করে আমরা উপকৃত হই এবং খুবই ধৈর্য সহকারে আপনি আমাদের কথা শুনেন। আজকের আমার প্রশ্নটা হইল, আমি হেলাল বলছি হার্লিংটন থেকে। তো আজকের প্রশ্নটা হইল, ব্রেক্সিটের আগে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের থেকে আসছি, আর ইউরোপ এর একটি কান্ট্রি থেকে, স্পেন থেকে আসছি। আমার ওয়াইফ যে বায়োমেট্রিক কার্ডটা পাইছিল, আমরা প্রি সেটেলমেন্ট করছি। এখন অনেকে কয় নাকি এই কার্ড আবার বদলি করতে হবে, আবার নতুন ভাবে নাকি দিচ্ছে, এই ব্যাপারে একটু সুপরামর্শ দিবেন। থ্যাংক ইউ হেলাল সাহেব, I appreciate আপনার ওয়ার্ড, প্রথম যে ইন্ট্রোডাকশনের যে ওয়ার্ডগুলো দিছেন আপনার ওয়ার্ডের লাগে। ইয়েস, আমি আপনার প্রশ্নের উত্তর দিব অফ কোর্স, বাট আপনি একটু ধৈর্য ধরে আমার টিভির স্ক্রিনটা দেখো। আরেকটা যুক্ত করি, আমার একটা ছেলের বউয়ের জমা করছিলাম, এখনো কোনো রেজাল্ট আসে নাই, আমরা কি হোপফুলি থাকতে পারি? 3.5 মাস এমন হয়ে গেছে। জি, আপনার দুইটাই উত্তর দিলাই আপনি। প্রথম হইল কি, আপনার বিআরপি কার্ড, যদি আপনার বিআরপি কার্ডও লেখা থাকে, আপনার এই বিআরপি কার্ড যদি ইস্যু করা হয় আপনার আগর ইউ লোর আন্ডারে, তাহলে এটা কিন্তু চেঞ্জ করতে হইব, একটা অ্যাপ্লিকেশন করতে হইব রিপ্লেসমেন্ট অফ বিআরপি কার্ড আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিম। এটা ফ্রি অফ চার্জ, সেই অ্যাপ্লিকেশন করে আপনার ইয়ে বদলাই লিবা, আপনি আপনি বিআরপি নিতে হইব আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিম। সো আপনার বিআরপি কার্ডের মধ্যে দেখো আপনার লেখা আছে নি, প্রথম ফার্স্ট সাইডও ওটা লেখা আছে নি রেসিডেন্স কার্ড আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিম, প্রি-সেটেল স্ট্যাটাস যদি লেখা থাকে। যে এটাতে লেখা আছে রেসিডেন্স কার্ড অফ এ ফ্যামিলি মেম্বার অফ এ ইউনিয়ন সিটিজেন। না, দেন আপনার এটা চেঞ্জ করতে হইব, আপনার এই বিআরপি কার্ড ইজ নো মোর ভ্যালিড। আপনি এটা লইয়ে ট্রাভেল করেন, আপনার এয়ারপোর্টও আটকাই লিব, বুঝছেন নি কথা? জি জি। আপনি একটা অ্যাপ্লিকেশন করবা, এটা অ্যাপ্লিকেশন নাম হইল রিপ্লেসমেন্ট অফ বিআরপি বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড। এটার কোনো ফি নাই, বাট সেম ইউরোপিয়ান ইউনিয়নের মতো একটা অ্যাপ্লিকেশনের ফর্ম আছে, ওটা ফিল আপ করে করবা। ওকে ওকে, থ্যাংক ইউ। আর সেকেন্ড কোয়েশ্চনের আনসার হইল কি, হোম অফিস আগে আপনার 2 সপ্তাহে জানাইলাই, আর এখন আমরা 5-6 মাস সময় নেই ইউরোপিয়ান ইউনিয়নের কার্ড ইয়ে আনা লাগে, ইউরো ফ্যামিলি মেম্বারের কার্ড ইস্যু করার লাগে বা ফ্যামিলি মেম্বার পারমিট ইস্যু করার লাগে। সো ওই লাগি অবস্থা। দর্শক, আমি চলে যাব আপনার ফারহানার কাছে। প্রথমেই জাস্ট ইনিশিয়াল 2 মিনিট ডিসকাশন অ্যাবাউট ওয়ার্ক পারমিট।
এবং তারপরে আমরা ব্রেকে চলে যাব। ফারহানা, থ্যাংক ইউ টু join with us today. So if you just because we will go a break, but before that I just want if you give us a brief shortly 2 minutes the new skill work permit. Basically what I want to know permit. Thank you, Mr. Shuhel, and thank you, viewers. Yes, the applicant needs total 70 points just to make this application, and I will explain you how those 70 points are and how the applicant achieves. So, the first 20 points, if the applicant has a job offer letter from the employer, and this must be the sponsor license from the Home Office, and then he will get the 20 points. Thank you very much. So I have a couple of questions, not only me, from my viewers as well, about relating to work permit. So I'll back to you all to get all this answer after a short break. Yes, thank you, Mr. Thank you. দর্শক, চলে যাচ্ছি ছোট একটা ব্রেকে, আসবো, ফিরে আসে আবারও আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুভেচ্ছা জানাচ্ছি আবারও আপনার ব্রেকের পরে। দর্শক, এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পারবেন সেই নাম্বারে কল করে আপনার ইমিগ্রেশন, ফ্যামিলি এবং অন্যান্য লিগ্যাল আসপেক্ট রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আমাদের সাথে জিজ্ঞেস করতে পারবেন। দর্শক, আজকে আমি বলেছিলাম আমাদের সাথে রয়েছেন আমার কলিগ প্রিন্সিপাল ফারহানা রাতুর। শি উইল স্পিক টুডে অ্যাবাউট ওয়ার্ক পারমিট। আপনারা নিশ্চয়ই জানেন এই দেশে যে ওয়ার্কের শর্টেজ চলতেছে, আপনার হাজার হাজার লরি ড্রাইভারদের ভ্যাকেন্সি রয়েছে, ট্রাক ড্রাইভারদের ভ্যাকেন্সি রয়েছে, অন্যান্য ফ্যাক্টরিতে প্রত্যেকটা ইনস্টিটিউট ইজ সাফারিং। নট অনলি আমাদের বাংলাদেশি যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেটাই, প্রত্যেকটা প্রতিষ্ঠান ইজ ইন ট্রাবল ফর দ্য ওয়ার্ক পারমিট অর ফর দ্য ওয়ার্কার। So work permit is a way where আপনার রেস্টুরেন্ট সেক্টর যারা রয়েছেন বা বিজনেসেস যারা রয়েছে তারা কিন্তু ওভারসি এমপ্লয়ি হায়ার করতে পারে, এবং সেই ওয়ার্ক পারমিটে লোক আনতে হলে অথবা কেউ আসতে হলে কি কি রিকোয়ারমেন্ট সেটা নিয়ে আলোচনা করবেন মিসেস ফারহানা নাদিম। ফারহানা, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেইন after the break. So if you give us the details, what are the requirement to get work permit, what are the legal requirement or the procedure, so if you give a work permit related explanation. Thank you, Mr. Shuhel. This visa has been introduced by the Home Office soon after Brexit, and this is for the skilled worker. This is for the skilled workers, and to achieve this visa there are 70 points all the applicants has to make, and what are those 70 points are, so I'm going to explain you in how the applicant achieve those points. So the first 20 points, if the applicant has a job offer from the employee who has a sponsor license from the UK Home Office, this will give them 20 points, and the next 20 points he can get if the job which has been offered to the applicant is appropriate to his skills, and then he can get those 20 points. And the Home Office also need English language certificate with this, which is the applicant has to give B1 certificate, and these first 50 points that all applicant needs to have before to make this application, and these 50 points are mandatory for all the applicants. So if the applicant has all these three things in place, so they can make this application, but the next 20 points they need to achieve as well. So what are those 20 points to make this to 70 points? So if the job has been offered to the applicant and has the salary of 25,600, and then they can have these 20 points, so the applicant have in total 70 points to make this application, so there is no issue, they can make this application. However, some jobs the applicants has not been offered this much of salary, so it could be a less salary than the 25,600. So what those applicant has to do, they has to check on the Home Office website that there is a shortage occupation list on the Home Office website, so they can check which occupation they are applying for. So if they are applying from that occupation list, and then they can achieve those 20 points
and there is no obligation on that to prove that they have got these 25,600 salary, so they can still achieve the 20 points. So these the applicants who can achieve all these 70 points, they can apply to the Home Office. So these are the 70 points. Everyone, all the applicants who wants to come from overseas to the UK, they need all these to prove to the Home Office by evidence. Yeah, thank you, Farhan. I think you almost covered the how to someone can achieve 70 points. So I think some caller on the line. I'll take the call and I'll come back to you. Control room viewers, কোন কলার লাইনে রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম বোন, প্রশ্ন করুক কাছেন। জি, আমার কোশ্চেন হইছে যে যদি কোনো হাজবেন্ডর ভিসা হাফ লাইফ থাকিয়া থাকে and wife wants to apply for spouse visa, how long is this procedure going to take until my husband become a British citizen? Sorry, can you ask me the question again from the first, because your first bit is not clear. What do you say, if half life visa, is that? Yeah. And if I now apply for my husband for a spouse visa, what is the procedure? Like, do I have to apply then indefinitely, then he's going to get to the British citizenship? Now, what is your current status, madam? I'm a British citizen. So, my husband. Yeah. Your husband? Half-life visa. Mm-hmm. Okay, so basically, if someone want to, if any spouse want to sponsor, or if you even in the UK, if anyone sponsored their spouse, they need to basically satisfy first 4 requirements. I'll give you the briefly 4 requirements. Yeah. Number 1 is financial relationship requirement. So of course, if you provide the marriage certificate, this will cover, or if you provide some, there both of you are living together, so some utility bills, tenancy agreement, this will provide evidence that you have a genuine relationship. The second requirement is English language requirement, so the spouse need to pass A1 unless he have a degree from any university or he is from any country where the first language is English. The third requirement is accommodation requirement. So as I said, if you provide the tenancy agreement, that will satisfy the third requirement, accommodation. And the fourth requirement, that is what the very important, and many people struggle to fulfill this, that is the financial requirement. So you are the sponsor. If your husband not in the UK, or he doesn't have a right to work, then you must earn at least £18,600 per year. So you don't need to give them for the whole year pay slip, or you don't need to satisfy that you earning 18,600 for a year. You just need to satisfy that last 6 months in average your earning is 18,600. So that's what. So you need to provide as a proof, you need to provide your 6-month pay slip, bank statement, a letter from employer. So that will satisfy the 4th requirement. So these are the 4 requirement for spouse visa. There are some exceptions where you don't need to satisfy the financial requirement. For example, if you are in receipt of a care allowance, or if you are receipt of a PIP, which is personal independent payment, you don't need to satisfy the financial requirement. But what you need to satisfy, that you have sufficient maintenance, adequate maintenance, that is after pay your bills, utility bills, after pay your rent and food, you must have the amount of money in your account what you could get if you are in job seeker allowance. So that's what the requirement. I hope you got your answer, unless you have any other question. And what's the procedure? Is it he have to go through the indefinitely visa, and then he's going to get the British citizenship? Okay, so British citizenship is very far away. There is 2 routes. One is 5-year route, one is 10 years route. If your spouse get 5 years route visa, so after the 5 years, he will apply for indefinite leave to remain. And after he get the indefinite leave to remain, then as you are British citizen, immediately the same day or the next day, he can apply for the British nationality as you are British citizen. But if you are not partner, if you are not British citizen, then he need to wait for 1 year. After the ILR, then he can apply for naturalization, what is British citizenship, and then after that he will get the British passport. He can apply, he need to apply, because naturalization and British passport is not the same thing. So this is the procedure.
if your spouse is not in 5-year route, means if you cannot satisfy the financial requirement or any other requirement, then Home Office will maybe they will issue visa on 10-year route basis. In that case, he need to wait for 10 years. Every 2.5 years, he need to extend visa, because the visa will issued for 2.5 years, 30 months, and after end of the 10 years, then he can apply for indefinite leave to remain. Again, if you are British, then he can straight to apply for nationality. If not, then he need to wait for 1 year after the ILR, and then he can apply for a naturalization to become a British citizen. But of course, he need to be established that he is a person of good character. That's what he need to satisfy. You got your answer, And if madam? everything is fine, then the easiest and quickest way is the 5 years time, right? Yes, yes. Okay, thank you so much. Thank you for your question. Farhana, we was on work permit. I'll come back to you. Next caller, assalamu alaikum wa rahmatullah. Caller, আপনি শুনতে পাচ্ছেন? Thank you, Farhana. So, the problem in our community we face is two questions I'll ask you. When any sort of flexible system introduced by the Home Office, and the people starting taking that disadvantage, make it as a disadvantage, like in Windrush generation when we saw that many people in back home, they say, oh, your great parents was in UK, you can come under the Windrush scheme as a British citizenship, and they're grabbing money from these people. This was our community, whether if you go to Bangladeshi community or Pakistani community, everywhere this is a virus, because some people in the middlemen who are not professional, they're taking advantage, and many people fall in this trap and loss of money, because back home the people are very interested to come to the UK. So if someone when she get a job offer or get a work permit, as a precaution, buyer the beware one time. So what a person should do before take a work permit contract with anyone? Yeah, my advice is to all the applicants who wishes to come to on this visa, they need to check that if they have been offered a job, like if any agent and someone has given them the letter that you have been offered a job and you have been invited to work into the UK, and then you can apply for this application. So my advice to them, just to make sure that that who are the employers, and this can be checked very easily. And if you can Google this list, on the Home Office website, all the sponsor license which has been granted a certificate to issue to get the employees from overseas, this list has been provided by the Home Office on their website. So if you can check that your employees is on that website, then you will be able to make this application, and you have to also check their ID, and if this is a company, so you can go to the company's Home Office company's website and check that they are registered company and who is the director of the company, and this has been the job has been offered by the company is still alive on the company's website. So these precautions you have to make. Don't rely on the agents, and don't need to rely and give them any money to them before checking all this, because if someone has given you the job, they will not ask you for the money. So they ask you to come on your skills, and they know that you're competent to come to to the England and do this work. So this is my advice. Yeah, thank you for the advice. Caller, I think caller line. So some caller in the lines. I'll take some call, then I'll come back to you again. I have one more question about skill related job. Caller, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ভাই প্রস্তুতি করুন। আমরা দুজনকে আমার সালাম। ওয়া আলাইকুম আসসালাম। আমি একটা সিম্পল একটা কোয়েশ্চন আমারে করতাম এইরাম। জয় খরক্কা ভাই সাহেব। যে 50 বছর আগে একজন মানুষ আইছে এখানে, তার অন্য নামে, জি, অন্য আইডি, কিন্তু 50 বছর ধরে ওই আইডি ওই নামে এখানে আছে, জি, লিগ্যাল, জি। আর এখন যদি সে চেঞ্জ করতে চায় তার অরিজিনাল সব কিছু করে যাবেনি। ওকে, আমি বুঝতে পারছি। আমি একটা প্রিকশন অ্যাডভাইস দেই আপনারে। আপনি নাম চেঞ্জ করতে পারবা, কোনো সমস্যা নাই, বুঝছেন নি? আপনার যদি নাম থাকে আবুল হোসেন,
আপনি মরম আলী আপনার নাম চেঞ্জ করা যায়, ওকে, এটা কোনো সমস্যা নাই। বাট আপনার ডকুমেন্ট যদি চেঞ্জ করতে যান তাহলে কিন্তু ইউ উইল বি ইন ট্রাবল। আপনার ব্রিটিশ পাসপোর্ট আছে, হোম অফিস হ্যাভ দ্য অথরিটি আপনার ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আপনারে ব্যাক করা হোম অফিসও। সো আমি মনে করি এটা আপনার লাগে দরকার নাই, এটা আপনি কিতার লাগে হরতা আননেসেসারি, এটা করতে যাক না, যে করতে যাইব হি উইল ব্রিং খাল কেটে কুমির আনা না, একটা কথা আছে নানি, ও খাল কাটিয়ে কুমির আনবা। বাট আপনি যদি মনে করেন যে আমার অরিজিনাল নামটা দরকার, আমার মা বাপে অত মায়া করে রাখছেন, তাহলে আপনি এক সলিসিটরের গিয়া একটা ডিড পল করিয়া, বেশি টাকা দিত না, আপনি ডিড পল একটা করিয়া আপনার আগর নামও যোগ করবে, এটা কোনো সমস্যা নাই, বুঝছেন? কিন্তু আপনার ডেট অফ বার্থ আগর যে ডকুমেন্ট এটা সবটা সেম থাকতে হইব, জাস্ট নাম চেঞ্জ করা যায় এই ক্ষেত্রে আপনি ওটা করতে পারবা। বাট অন্যান্য আপনার যদি অন্য কোনো পারাস থাকে এটা জানি না জানি মাঝে তো এই যে অনেক সময় আছে না, আপনার সব সারেন্ডার করার পরে আপনার নয়াভাবে সারেন্ডার করলা যে আমার এই সময় আছেন না, ওটা আমার আছে, আমি ওটা চাই, ওকে, ওইটা জানতাম না। এটা আপনার বাচ্চাইন্তর ক্ষেত্রে একটা কোর্ট অফ আপিলের একটা ডিসিশন আছে বাচ্চাইন্তর ক্ষেত্রে, কারণ কোর্ট অফ আপিল একটা ডিসিশন দিছে বহুত দিন আগে, প্রায় 2 বছর আগে, যে যদি কোনো বাচ্চা এই দেশের মা বাপ ডাকিয়া অন্য কোনো ওয়েতে আয় এবং বাই ওয়ে অফ এনি আদার রিজন যদি ব্রিটিশ সিটিজেনশিপ ফাইলায়, তাহলে হোম অফিস ইন লেটার স্টেজ যদি ডিসকভার করে দেয় এই পাসপোর্ট ওয়াজ অবটেইন বাই ফ্রডুলেন্ট, তাহলে কিন্তু এই বাচ্চার পাসপোর্ট হোম অফিসে নিতে পারতো না বা রিপোর্ট করতে পারতো না, কারণ বাচ্চা ইজ নট হিজ। So বাচ্চা আপনার can't be a victim of that incident, but adult দের ক্ষেত্রে is very tough, এবং আপনি যদি করেন, but I think it's not খালকেটিয়া যে আমি কইছি যে কুমিরানরা সেই সিচুয়েশন নিবে, আমি মনে করি আপনি ওই সময় 11 বছর বয়স ছিল, ওই সময় 11 বছর বয়স ছিল যখন আসা, বাট আপনি এটা করিয়া কিতা অ্যাচিভ করবা, আমি তো দেখলাম না, I don't see any reason, but there is a possibility you could face trouble, বুঝছেন? আপনি ব্রিটিশ সিটিজেন কতদিন আগে হয়েছেন? কি না, আমি করছি না, তাইলে আপনি খান্দা লইন না জানি এটা, বুঝছেন নি? ইগুর খান্দা লইন না জানি, খান্দা লইলে আপনি বিপদ হলবা, বুঝছেন? থ্যাংক ইউ। আমার ব্রেকে যাওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আমি ব্রেকে যেতে হচ্ছে, আমি ব্রেকের পর আমি ফিরে যাব, আমি মাই প্রিন্সিপাল মিসেস ফারহানা রাতুরের কাছে, তিনি স্কিল ওয়ার্কার রিলেটেড যে ওয়ার্ক পারমিট সিস্টেম চালু হচ্ছে, সো শি উইল স্পিক অ্যাবাউট ইট। বিয়ার উইথ আস। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার শুভেচ্ছা জানাচ্ছি আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল আওয়ার্স। পুরো অনুষ্ঠান জুড়ে আমি রয়েছি সোহেল আহমেদ। দর্শক, বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করেছিলাম ওয়ার্ক পারমিট নিয়ে। আমি আবারও চলে যাব মিসেস ফারহানার কাছে ওয়ার্ক পারমিট নিয়ে, বাট এর আগে একজন কলার লাইনে আছেন, আমি কলটা নিয়ে নেই। কলার, আসসালামু আলাইকুম, আপনি প্রস্তুতি করুন। My question is, I am a student starting from this January. So my question is, if I can switch from undergraduate program to work permit, is it the possible, and what is the procedure of that? Thank you for your question. Yes, you can switch to work permit from student visa, because there are only 6 types of visa where you cannot switch to work permit. These are normally seasonal worker visa, visit visas worker, discretionary leave, asylum seeker. These types of visa, if you are on these types of visa, you cannot switch to work permit visa, tier 2 or under skilled worker, whatever it is. But if you are student visa, then you can switch to work permit or skilled worker route anytime. But of course, when you will switch, that your current leave to remain should be continue. I mean, you must be on student visa, because if you are overstay, then Home Office may refuse your work permit visa on the ground that under immigration rules 320 that a person must be have a good record, and if you breach in immigration law, that means that's not a good record. So if you are not in breach of immigration law, that means you are overstay, then the may refuse your work permit application. So while your visa is continuous, you can switch to work permit skilled worker visa. That is no issue. Viewers, you got your answer? Thank you very much. And what are the requirements for your mission? Yeah, the requirement is we are discussing. So basically, Farhana, if you can give this answer. So his question is, if someone wants to go work permit,
So what are the requirements? You gave already, so if you for him, if you can give the answer again. Thank you, caller. You need 70 points to achieve this visa, which I have explained before. If you have been offered a job from the employer who has the sponsor license from the Home Office, so this will give you the 20 points, and the next 20 points you can get that the job has been offered which appropriate to your skills, that you have the skills and then you can do that job, and this will give you 20 more points. And then you need a B1 certificate, so that's the 50 points are mandatory to make this application. And the next 20 points you can get if the job has been offered has the salary of the 25,600, and then you can achieve those 20 points. So that means with all these things you can get 70 points and you can make this application if you have all these in place. However, if you don't have the salary offer of 25,600, so you need to check which occupation you are applying for, because there are some occupation which are shortage in UK. So there is a list available on the Home Office website which give you the occupation, and if these are the shortage in the UK, so then, and if you are applying for that occupation, so you can still get the 20 points. So that means if you have all these things in place, so you can make this application for the skilled worker visa. Thank you, Farhana. I think the viewers get his question. Viewers, if you want to know more, then you can watch this program in YouTube, because we discussed already the details, the requirement for work permit, or you can see in Facebook. If you go to NTB Europe, in our channel is going live on Facebook, so you can watch this again. Thank you, the viewers, and thank you, Farhana, again for the answer. So I'll ask two questions. This is the last segment, and I want to ask, because a lot of people in back home or even in here, they don't know whether they are qualified for work permit or not, because this is not a normal work permit that everyone can come. This is a skilled worker route, and only skilled people can come. So how someone know that, well, I'm a doctor, or I'm a bricklayer, I'm a chef, or I'm a tandoori chef, or I'm a waiter, whether I can get this work permit? So how someone know that my skill is suitable for this work permit? There is a list of for the skilled worker on the Home Office website. So if you can Google it on the Home Office website, there's a list available, and if you have the skills appropriate to those levels, then you can just apply for this visa. You need to make sure that you have those skills before you make this application, otherwise you will not be granted a visa. Thank you. And Farhana, last question is from myself, and I think this is the question for viewers as well, because all types of interview, when we interview our clients, last question they ask, what are the documents I need to submit for spouse visa? So normally we keep a list of documents. So if you give us information about for the work permit, basically when someone applied for work permit visa, so what types of and what are the documents someone need to submit with their application for the Home Office to get a successful application? The first thing is the letter from the employer, which I've explained to you before. This is the mandatory, and which confirms the job and with the salary, and this has to be from the approved licensor. The second thing, you need to prove, you need to give the evidence you have the skills according to your to the job which has been offered. Like if you are a chef or if you are a doctor, you need to give the evidence to the Home Office that you have got those skills and you're applying for this visa, and the B1 English certificate, and also your passport. And these are the three documents which are mandatory for all the applicants. Yeah, thank you, Farhana. I think almost we cover almost all the requirement, whatever basically is within the short period of time. And I want to, আমি যেটা বলতে চাচ্ছি আমার ভিউয়ারদের উদ্দেশ্যে, it is a warning for those who want to come in work permit. আমাদের কমিউনিটিতে যে সমস্যাটি হয়, সেটা যখন কোনো ওয়ার্ক পারমিট আছে, ওয়ার্কিং হলিডে মেকার বলেন, ওয়ার্ক পারমিট হোক, আর বর্তমানে যে স্কিল ওয়ার্কার হোক, যখন এটা শুরু হয় তখন মধ্যস্বত্বভোগী কিছু লোকরা বাইর হয়ে যান আপনার টাকার বিনিময়ে ওয়ার্ক পারমিট সেল করা। আপনারা মনে রাখবেন, যদি কোনো এমপ্লয়ার আপনাকে বলে যে আমাকে 20,000 টাকা 20,000 পাউন্ড দেন, আমি ওয়ার্ক পারমিট নিয়ে যাব 5 বছরের ভিসা দিয়ে, আপনি প্রথমেই ধরে নেবেন হি ইজ নট দ্য রাইট পারসন। কারণ
দিস ইজ দ্য রং পারসন ইউ আর ডিলিং। কোনো টাকা দিয়ে ওয়ার্ক পারমিট কেনা যাবে না, দিস ইজ ইলিগেল। আমি আসছি এটা নিয়ে আলোচনা করতে আবারও, তার আগে আমি একজন কলারের প্রশ্ন নিয়ে নেই। কলার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা জিনিস আমি জানতাম স্যার, স্টুডেন্ট ভিসার জন্য আপনার বাংলাদেশ থেকে আইন, বাংলাদেশে ধরে লেখা ব্যাংক পয়সা নাই, বাট ব্যাংকে পয়সা দিয়ে দেখেন, এটা কোনো সিস্টেম আছে নি? এটা কোনো ফর্ড ধরবো নি না ধরতো নাই? ওটা কথা কইবা। আমি শুনছি সো মেনি স্টুডেন্ট আইরা মানে বাংলাদেশে ব্যাংক স্টেটমেন্ট দেখায়, 2 নাম্বারই ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংকে পয়সা দিয়েছিল হান দেখানি ওর, এটা কোনো সিস্টেম জানা আছে আপনারা? ইলাহান দেখা যায় না? ওকে ভাই স্যার, আমি কই আপনি কোয়েশ্চেন যে করছেন ভেরি গুড কোয়েশ্চন, বাট এই রকম যদি কেউ করে প্রথম হইল কি তারে 10 বছরের লাগি ব্যান করা হইব হোম অফিসে। প্রথম হইল কি আমি কই আমি কই আপনারে প্রথম হইল কি দিস ইজ নট লিগ্যাল। যদি কোনো সিস্টেম থাকে দ্যাট ইজ ইলিগাল সিস্টেম, সো এজ এ আপনার এটা আমি অ্যাডভাইস করতাম। আমি রুল যেটা আছে ইমিগ্রেশন রুল, সেটা হইল কি আপনার অফকোর্স আপনার মেইনটেনেন্স যেটা বা টিউশন ফি যদি ডিউ থাকে এটা আপনার ব্যাংকে রাখতে হইব ফর 28 ডেজ বা 31 ডেজ, এবং লন্ডনের যেটা মেইনটেনেন্স। বাট আপনি টাকা দিয়ে যে ব্যাংক স্টেটমেন্ট তুলিয়া দেখানি, হয়তো হোম অফিসে চেক করেন না, বাট যদি চেক করে তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাব। সো আপনার 10 বছর লাগে তারে বাদে ব্যান করে লইব। ওকে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই সাহেব কল করার লাগি। সো আমি যেটা বলতেছিলাম যে ওয়ার্ক পারমিট যখন বাহির হয় তখন আমাদের কমিউনিটিতে অনেক মধ্যস্বত্বভোগীরা বাহির হয়ে যান, 10,000 20,000 দিয়ে ওয়ার্ক পারমিট। আমি বলছি যেটা সে এই ডিল যেই অফার করবে সেটাই হি ইজ এ রং পারসন। কারণ আমি আপনাকে বলি, আপনি সে 20,000 পাউন্ডে আপনাকে ওয়ার্ক পারমিট নিয়ে আসবে, ঠিক আছে? আসার পর হোম অফিস কি করবে? সে রেস্টুরেন্টে বিজনেস হয় না আপনার 100,000 পাউন্ড, একজন বা 25,000 পাউন্ড তারা ট্যাক্স না দেওয়ার জন্য দেখান না যে বিজনেস হয় না 20,000 পাউন্ডের, 25,000 পাউন্ড একজন এমপ্লয়ারের বেতন কিভাবে দিবে? এই জন্য হোম অফিস পরে কি করবে, আপনার 1 বছর পর 6 মাসের পর আপনার তারা এনফোর্সমেন্ট করে আপনার ভিজিট করে তার লাইসেন্স বাতিল করে দিয়ে দিবে। রেস্টুরেন্ট বা যে কোনো কোম্পানির লাইসেন্স বাতিল করে দিয়ে দিলে আপনার শেষ, আপনার স্পন্সর শেষ, মিনস ইউ ক্যান নট লিগালি ওয়ার্ক ইন দ্য ইউকে। হয়তো আপনি একটা লেটার পাবেন হোম অফিস থেকে যে আপনার স্পন্সর লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে, আপনি 60 দিনের মধ্যে নতুন একজন এমপ্লয়ার খুঁজে আপনি অ্যাপ্লাই করেন, তখন আরো 20,000 দিতে হবে। এই হচ্ছে সিস্টেম। এই জন্য একজন রাইট এমপ্লয়ার, যার শেফ দরকার, যার তান্দুরি শেফ দরকার, তারা কখনো কাউকে 10,000 পাউন্ড বা 20,000 পাউন্ড দিয়ে কন্ট্যাক্ট করবেন না। সুতরাং আপনারা কখনো এই ধরনের ডিল যদি করে থাকেন, এইটা থেকে নিজেকে বিরত রাখবেন। আপনি যার সাথে করবেন, আপনি হয়তো টাকা দিয়ে ওয়ার্ক পারমিট নিতেছেন, হিথ্রো এয়ারপোর্টে আসার পর আপনার স্পন্সর লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। এইরকম হয়েছে কলেজে, যেরকম আপনার কলেজকে ক্যান্সেল হওয়ার পর কলেজের লাইসেন্স স্পন্সর ক্যান্সেল হওয়ার পর সব স্টুডেন্ট আপনার ওভারস্টেয়ার হয়ে যায়, সেই রকম হবে। দর্শক, আমি একজন কলার লাইনে আছেন, আমি চলে যাচ্ছি কলে, তারপর আবার আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কলার, আপনি প্রশ্নটি করুন। আসসালামু রহমতুল্লাহ বাকাতু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, প্রশ্নটি হরুকা। জি, আমার প্রশ্নটা হইলো, আমি দেশে ব্রিটিশ সিটিজেন, আমাদের দেশ থেকে উনি একা থাকে, উনি একমাত্র আমার দেশে, আম্মা, আমার ভাই পর্তুগাল থাকে। আমরা দেশে উনাকে দেখার মতো কেউই নাই, উনি এখন একটু বয়স্ক হয়ে গেছে। তা উনাকে আমরা চাচ্ছি যে এখানে আনার জন্য, নাকি ভিজিট ভিসা সম্ভব না, উনাকে একবারে থাকার জন্য অ্যাপ্লাই করবে, কোনটা হলে ভালো? ভিজিট ভিসা আনতে হলে কি কি লাগবে আমার ডকুমেন্ট? আমি এই দেশে ভালো চাকরি করি, আমার বেতন 35,000 পাউন্ডের উপরে, আমার বাড়ি আছে 2-3টার উপরে, এবং আমি এই দেশে প্রায় 22 বছর যাবত থাকি। আচ্ছা ভাইয়া, আপনার ন্যাশনালিটি বলছেন আপনি ব্রিটিশ সিটিজেন? জি। আপনার ভাই যে বলছেন পর্তুগাল, উনি কি পর্তুগিজ সিটিজেন? জি, উনি পর্তুগাল সিটিজেন হয় না এখনো, 6 পাসপোর্ট পাওয়ার জন্য। ওকে, তাহলে আমি বলি আপনাকে, আপনি অ্যাডাল্ট আপনার একটা রুট রয়েছে, অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার রুট আপনার ইমিগ্রেশন লোর আন্ডারে, যে যদি কেউ বাবা মা অথবা কোনো অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার যদি আপনার দেশে থাকেন এবং তারা অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার রুটে আসতে পারবেন। বাট না, আমার আব্বা মারা গেছে 4 থেকে 6 বছর। হ্যাঁ, আপনার মাই তো আপনার অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার, তাই না? সো উনি আসতে হলে রুট রয়েছে, লো রয়েছে এদেরকে নিয়ে আসার জন্য। বাট আনফরচুনেটলি ভাইয়া, এই ভিসাটা খুবই কম, সারা হোল ইয়ারে আপনার অ্যারাউন্ড 2000 আপনার অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার ভিসা ইস্যু করা হয়, যেটা মেইনলি আপনার রিকোয়ারমেন্ট করতে হয় যে যিনি অ্যাডাল্ট, আপনার মা রয়েছেন, শি নিড কেয়ার, এবং যে কেয়ারটা দরকার
সেটা ওনার স্বাস্থ্যের কারণে, হেলথ কন্ডিশন কারণে, এইজের কারণে শি নিড কেয়ার, শি ক্যান নট লিভ অ্যালোন, যেহেতু আপনার কেউ নাই তাকে দেখাশোনা করার জন্য উনাকে, অফকোর্স শি নিডস কেয়ার, এবং সেই কেয়ারটা যে উনি একা থাকতে পারবে না, শি নিডস কেয়ার, কেয়ার ছাড়া উনি বাঁচতে পারবে না, থাকতে পারবে না, যার কারণে যদি কেয়ার ছাড়া উনি বাঁচে হয়তো হিউম্যান রাইটস ইস্যু আছে, উনার লাইফ এক্সপেক্টেন্সি আর্টিকেল 3 আন্ডারে আপনার কমে যাবে, উনি কষ্ট হবে, সো সেই দিকে আপনি আর্গুমেন্ট দিতে পারবেন, এভিডেন্স দিতে পারবেন। তারপরে যেটা আপনার মেইন রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে কেয়ার রিকোয়ারমেন্ট, এন্ড দ্য কেয়ার ইজ নট অ্যাভেলেবল ইন বাংলাদেশ, অথবা অ্যাফোর্ডেবল না, এই 2-3টা আর্গুমেন্ট দেওয়া যায়। কিন্তু প্রবলেম হচ্ছে হোম অফিসে তারা বলে দেয় যে ইট ইজ অ্যাফোর্ডেবল ইন বাংলাদেশ, আপনি আরেকজন নার্স হায়ার করে আপনি কেয়ার দেন, এইসব তারা বলে হোম অফিসের আপনার রিফিউজ করে দেয়। সুতরাং আমি মনে করি আপনি ভিজিট ভিসার জন্য ট্রাই করেন ফার্স্ট, ভিজিট ভিসা হয়তো যদি চলে আসে তারপর আসার পরে কিছু দেখতে পারেন, কিন্তু অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার অ্যাপ্লাই করতে পারবেন, বাট ভিসা হওয়াটা ভেরি টাফ। থ্যাংক ইউ। দর্শক আপনার প্রশ্ন পেয়েছেন উত্তর। দর্শক আমরা একদম শেষের দিকেই চলে আসতেছি। Farhana, so if you just tell me briefly about the document, what need to submit. For this visa, you can make this application online, and you can just book your appointment to submit these original documents. So you need your passport. I think the original document basically we need to submit for everything, all the document, and কেউ যদি genuinely work permit পেয়ে থাকে এবং supported document যদি submit করে, there is a good chance to get work permit visa. There is a good chance if you have all the documents in place, and there are not many documents required. দর্শক আমরা চলে এসেছি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। আমরা আজকেই আপনাদের কাছ থেকে বিদায় নিব, এবং আগামী প্রোগ্রাম আগামী রোববার আবারও সরাসরি সম্প্রসারিত হবে। আগামী রোববারের প্রোগ্রামের ইনভাইটেশন জানিয়ে আমি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।